ক্লাস শুরুর আগে তোমাদের কিছু গাইডলাইন দিয়ে দিব। সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা আসতেছে অনেকের সামনে। তো ইনকোর্সের জন্য যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টার থাকে যে ভাইয়া আমার কলেজে স্পেসিফিক এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে বলেছে, তাহলে সেইটা আমাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে নক করে সেই চ্যাপ্টার রিলেটেড কি ইনফরমেশন আছে সেটা আমার থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে এক এক কলেজে এক এক ডিপার্টমেন্টে এক এক রকম দিতে পারে। তো সেই ক্ষেত্রে নিজ দায়িত্বে যদি সেটা তোমার করা না হয়ে থাকে, তো সেটা আমার থেকে তুমি হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে নিবে যে ভাই আমার কলেজে এই সিলেবাসটা দিয়েছে, এইটা এটা এটা বড় হবে। ঠিক আছে? ইন কোর্সের কথা বললাম। আচ্ছা, এরপরে বলি, গ্রুপে তোমাদের আগে থেকেই কয়েকটা পিডিএফ আর কিছু ক্লাসের লিংক দিয়েছিলাম। অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। তো ওর মধ্যে একটা পিডিএফ আছে যেটা ওয়ার্ড মিনিং এর পিডিএফ, যেটা তোমাকে মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে। যাদের মুখস্থ নাই তারা ওই পিডিএফটা ডাউনলোড করে মুখস্থ করেন। এটা আরো 4-5 দিন আগে গ্রুপে আপলোড করে দিয়েছি ক্লাস শুরুর আগে, যাতে সবাই ওই পিডিএফটা, কারণ বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে অঙ্ক করবা, সো ওয়ার্ড মিনিং না জানলে তুমি পারবা না, অন্যদের থেকে পিছিয়ে যাবা। এই জন্য ওইটা আগেই দিয়েছি মুখস্থ করতে, এবং কিছু বেসিক ক্লাসের লিংক ওখানে দিয়েছি। হ্যাঁ, এটা কি জানুয়ারি গ্রুপে? জানুয়ারি গ্রুপে, হ্যাঁ। ওখানে বলা আছে যে যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছো তাদের জন্য এই ক্লাসগুলো বাধ্যতামূলক করতে হবে। ওখানে সুন্দর করে পোস্টে আমি লিখে দিছি ক্যাপশনে, যারা সায়েন্স বা আর্টস থেকে তাদের জন্য এটা, অন্যদের জন্য এই সব ক্লাসগুলো দেওয়া আছে। ওই বেসিক জিনিস যদি তোমার না জানা থাকে, কারণ ওটা 9-10 লেভেলের ক্লাস। এখন মনে করো যে হিসাব কি, অ্যাকাউন্টিং কি, এটা কে আবিষ্কার করেছে, ডেবিট ক্রেডিট কি, এইগুলো একদম 9-10-এর জিনিস। এই বেসিক না জানলে তুমি পারবা না অঙ্ক। এই জন্য ওই বেসিক ক্লাস আগেই, আমি ক্লাস শুরুর আগেই দিয়ে দিয়েছি যে এগুলো একটু দেখে নিতে হবে, যদি কেউ মিস করে থাকো দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, এবার বলি, আমাদের পরীক্ষা যত আগিয়ে আসে, মানে সামনে যত সময় যাচ্ছে পরীক্ষা তত ঘনিয়ে আসছে, এখন আমাদের কাজ হচ্ছে যে ভাইয়া আমার যে সিলেবাসটা, এই সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষায় আসবে সেইগুলো থেকে আমার অঙ্ক করতে হবে। তাই সেরকমই চ্যাপ্টার বাছাই করে সেই চ্যাপ্টারগুলো আমরা আগে করানোর চেষ্টা করতেছি, যাতে পরীক্ষায় অন্তত তুমি 100% কমন পাও সেই চ্যাপ্টার। কারণ আমার মনে করো চ্যাপ্টার আছে 12টা, তাহলে আমি 12টা চ্যাপ্টারের মধ্যে আমি সিরিয়ালে 12টা চ্যাপ্টার, দেখা যাচ্ছে প্রথম 6টা খুব ভালো করে করলাম, কিন্তু দেখা যাচ্ছে পরের 6টা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তাহলে আমার তো এইভাবে সিরিয়াল দরকার নেই, যেই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসবেই 100%, ওই চ্যাপ্টার আমাকে আগে শিখতে হবে। সেরকম একটা চ্যাপ্টার হচ্ছে এই অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং। এক ঢিলে তিন পাখি, তার মানে হলো এর মধ্যে তিনটা জিনিস একসাথে মিক্সড করা আছে। তার মানে চ্যাপ্টার একটা মনে হলো একটা চ্যাপ্টার না, এর মধ্যে তিনটা চ্যাপ্টার একসাথে মিক্সড করে খিচুড়ি করা আছে। এই খিচুড়ি থেকে পরীক্ষায় আসবে। এখন এই অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং একবারে তিনটা শিখবো না, একটা একটা করে। আগে অ্যাডজাস্টিং শিখবো, তারপরে ক্লোজিং শিখবো, তারপরে রিভার্সিং শিখবো। আস্তে আস্তে করে শিখবো এই চ্যাপ্টারটা, কারণ এইটা বলতে পারো একটা বেসিক চ্যাপ্টার। এইটা না বুঝলে তুমি অন্য চ্যাপ্টার বুঝতে পারবে না, কষ্ট হবে বুঝতে। এইটা বেসিক চ্যাপ্টার, আবার এইটা বুঝতে গেলে তোমাকে কিছু জিনিস আগে থেকেই জানতে হবে, ওই বেসিক ক্লাস আগে থেকে করে থাকতে হবে। তার তারপরেও যতটুকু সম্ভব আমি সহজ করে নেওয়ার চেষ্টা করব, যাতে যে কিছুই পারে না সেও যাতে এই চ্যাপ্টার পারে। সেইভাবে আমি ক্লাসগুলো নিব, আশা করছি বুঝতে পারবা, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আর একটু কথা বলে নি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা সহজ করার জন্য আমি 10টা রুলস তৈরি করেছি, যাতে যে কিছুই পারে না সেও যাতে করতে পারে, সেও যাতে এই চ্যাপ্টার অঙ্ক করতে পারে। এই জন্য 10টা রুলস বানিয়েছি। যারা পারো বা না পারো, এই 10টা রুলস যদি তুমি মুখস্থ করো, এই চ্যাপ্টারে যে অঙ্কই আসুক না কেন তুমি 100% অ্যান্সার করতে পারবা। একদম 100% এই 10টা রুলস মুখস্থ করলে। তাহলে সবার আগে এই 10টা রুলস আমাদের জেনে নিতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাডজাস্টিং, ক্লোজিং, রিভার্সিং। অ্যাডজাস্টিং জার্নাল মানে হলো সমন্বয় জাবেদা, ক্লোজিং জার্নাল মানে সমাপনী জাবেদা, রিভার্সিং জার্নাল মানে বিপরীত জাবেদা। এখন কেউ প্রশ্ন করলো, ভাইয়া অ্যাডজাস্টিং জার্নাল কি, সমন্বয় জাবেদা কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা যে হিসাব নিকাশ করে, এই হিসাব নিকাশ করার সময় কিছু এন্ট্রি হয়তো হিসাবে বাদ পড়ে যায় অনেক সময়। এই বাদ পড়া যে এন্ট্রি গুলো থাকে, ওই এন্ট্রি গুলোরই যে জাবেদা করা হয় সেগুলাই হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। এখন যদি প্রশ্ন করলো, ভাইয়া জার্নাল কি? জার্নাল হচ্ছে হিসাবের একটা প্রাথমিক বই, যেখানে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন যে কেনা বেচা হয়, সারাদিন যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো প্রাথমিকভাবে যেখানে আমরা লিখে রাখি, ওইটাই হচ্ছে জার্নাল বা জাবেদা। এখন এই হালখাতার হ্যাঁ হ্যাঁ, কি বললে আবার বলো। হালখাতার মতো।
হালখাতা তো ধরো বছরে একবার করে, যে যার যার কাছে টাকা বাকি আছে সবগুলো তোমরা দিয়ে দাও। কিন্তু জাবেদাটা হচ্ছে এখন একজন কিনে নিয়ে গেল, আমি লিখে রাখলাম যে ও বাকিতে কিনছে, অথবা নগদ কিনলো সেটাও লিখে রাখলাম। অর্থাৎ সারা দিনে যত হিসাব হয় মাস শেষে ওইটা তোমার দেখতে ইচ্ছা করতে পারে যে আমি এক মাসে কত টাকার বেচা কিনা করলাম, কি কি বেচা কিনা করলাম, এগুলা তোমার দেখতে হতে পারে না, তো প্রাথমিকভাবে ওখানে লিপিবদ্ধ করা হয়। আবার যখন একটা নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 1 বছর পরে, আমরা একটা ব্যালেন্স টানি যে আমার ব্যবসায় সম্পদ কয় টাকা আছে, আমার দায় কয় টাকা, মানে মানুষজন পাবে কয় টাকা, আমার কাছে ব্যাংক লোন আছে কিনা। হ্যাঁ, এই সবগুলো কিন্তু বছর শেষে আমাদের জানতে ইচ্ছা করে। তো যার কারণে আমরা ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং গুলো করে থাকি। প্রথমে আমরা জাবেদার মাধ্যমে, প্রাথমিক বই, জাবেদাকে বলা হয় প্রাথমিক বই, অর্থাৎ জার্নাল হলো হিসাবের প্রাথমিক বই। যে যখনই একটা কেনা বেচা হবে তখনই দেখবে যে কিছু কিছু দোকানদার খাতা কলম নিয়েই বসে। একজন একটা চিপস নিয়ে গেল 10 টাকার, ওইটাও লিখে রাখে। ঠিক আছে? তো আবার ফ্লেক্সির দোকানদার, তুমি ফ্লেক্সির দোকানে যায় দেখো প্রত্যেকটা লিখিত থাকে। একজন টাকা রিচার্জ করলো, লিখে দিল যে এত টাকা রিচার্জ হলো। তো এরা জানে না যে ওরা জাবেদা করতেছে, ওরা জানে যে আমরা একটা খাতায় লিখতেছি, দেখবে ওদের কাছে একটা লাল খাতা থাকে, ঠিক আছে, রেড কালারের একটা খাতা থাকে। তো ওরা জানে না যে ওরা জাবেদা করতেছে। কিন্তু যে শিক্ষিত, যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সে জানে যে ওইটাকে জাবেদাই বলা হয়। আমরা হিসাবের ছক কেটে সুন্দর করে করি, আর ওরা কোন রকম লিখে রাখে শর্টকাটে। বুঝতে পেরেছো? বাট ওরা যেটা করে ওইটাও জাবেদা, ওইটাও জার্নাল। তো অ্যাডজাস্টিং জার্নাল, সমন্বয় জাবেদা, এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে অঙ্কে যদি রেওয়ামিল না দেওয়া থাকে, আর একটা হচ্ছে অঙ্কে যদি রেওয়ামিল দেওয়া থাকে। এখন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড সে বল, ভাইয়া রেওয়ামিলটা কি? রেওয়ামিল হচ্ছে হিসাবের একটা বিবরণী। সেখানে কিছু টাকার অ্যামাউন্ট লেখা থাকে, যেমন ধরো লেখা থাকতে পারে ক্যাশ টাকা, ব্যাংক টাকা, তারপরে লেখা থাকতে পারে মনিহারি, সাপ্লাইজ, এরকম কিছু এন্ট্রি ডেবিট ক্রেডিটের ইয়েতে লেখা থাকে ওখানে। ওইটাকে আমরা বলছি রেওয়ামিল। আস্তে আস্তে শিখবা, একটু পরেই শিখতে পারবা যে রেওয়ামিল জিনিসটা কি। আচ্ছা, স্ক্রিনে দাগ দাও কেন? হ্যাঁ, স্ক্রিনে দাগ দেওয়ার বয়স আছে? স্ক্রিনে দাগ দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাগ দেওয়া বন্ধই করে দিলাম, আর যাতে দাগ নাই দিতে পারো। ওকে। তাহলে কি বললাম, অ্যাডজাস্টিং দুই ভাবে আসে, একটা হচ্ছে রেওয়ামিল দেওয়া থাকলে, একটা রেওয়ামিল দেওয়া না থাকলে। আমি একটু এক্সাম্পল অঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবা যে কোনটায় রেওয়ামিল দেওয়া থাকে আর কোনটায় রেওয়ামিল দেওয়া থাকে না। আমি যদি এখান থেকে 1 নম্বর, আচ্ছা 1 নম্বর না, 2 নম্বর অঙ্কটা দেখাতে চাই তোমাকে। প্রবলেম 2 একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কের শুরুতে কিছু এন্ট্রি এখানে দেওয়া আছে। এই যে আরো আছে, নিচে আর একটা আছে। অঙ্কের শুরুতে কিছু এন্ট্রি তোমাকে এখানে দেওয়া আছে। এরপরে এই যে যে রোমান সংখ্যায় যেগুলো দেওয়া আছে, এইগুলোর আমাদের অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। তাহলে এই যে উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে রেওয়ামিল, এটাকে বলে ট্রায়াল ব্যালেন্স। এটা হচ্ছে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স। তাহলে এইভাবে কিছু ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল দেওয়া থাকে। তারপরে নিচের এইগুলোর আমাদেরকে জাবেদা করতে হয়। কিন্তু কিছু অঙ্কে এই ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে না। দেখি এরকম অঙ্ক আছে কিনা এখানে। এখানে এই যে 10 নম্বর অঙ্কটা, এইটাই কিন্তু কোনো ট্রায়াল ব্যালেন্স নাই। দেখো 9 নম্বর অঙ্কটা দেখো, উপরে কিছু এন্ট্রি আছে, তার মানে রেওয়ামিল দেওয়া আছে। কিন্তু 10 নম্বর অঙ্কে কোনো রেওয়ামিল দেওয়া নেই। তাহলে অঙ্ক দুই ভাবে আসবে, হয় রেওয়ামিল দেওয়া থাকবে অথবা রেওয়ামিল দেওয়া থাকবে না। আমাদের দুইটাই শিখতে হবে। তো আমরা প্রথমে যে পয়েন্টগুলো শিখবো, রেওয়ামিল দেওয়া থাকলে কি রুলস হবে সেইটা শিখবো। প্রথমে রেওয়ামিল দেওয়া থাকলে কি হবে। আচ্ছা, এইগুলোর কি শীট আছে? হ্যাঁ, এগুলো শীট আছে, এটা গ্রুপে পোস্ট করে দিব। আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি এটাই দিয়ে দিব। রেওয়া মিল দেওয়া থাকলে কি হবে দেখ, এই রুলস গুলো আমার সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে। রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে, রেওয়া মিলে বলতে বোঝাচ্ছে ওই যে উপরে যে কয়েকটা এন্ট্রি দেওয়া থাকে না, ওই জায়গায় যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা দিতে হবে। অর্থাৎ খরচের জাবেদা মানে খরচকে ডেবিট করতে হবে। আবার বলছি,
রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা। এখন তুমি বলো ভাইয়া সম্পদ কি? ওই যে পিডিএফ দিয়েছি ওয়ার্ড মিনিং এর, ওর মধ্যে লেখা আছে কোনগুলা সম্পদ, একদম বাংলা অর্থ সহ লেখা আছে, ইংলিশ বাংলা সহ। তাহলে বাংলা অর্থ সহ দেওয়া আছে, ওখানে মুখস্থ করে নিতে হবে কোনগুলা সম্পদ, লিস্ট করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে রেওয়া মিলে যদি সম্পদ দেওয়া থাকে তাহলে খরচের জাবেদা। আবার বলছি, রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে খরচের জাবেদা। আর খরচের জাবেদা মানে খরচ ডেবিট। খরচের জাবেদা মানে খরচ ডেবিট। দেখো এটা ছোট্ট করে একটা রেওয়া মিল করেছি। এটা হলো মনে করো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। রেওয়া মিলের দুইটা দিক থাকে, একটা ডেবিট পাশ, একটা ক্রেডিট পাশ। তো ধরো সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে মনিহারি। মনিহারি কিন্তু একটা সম্পদ। আবার যদি এর সাথে লেখা থাকে সাপ্লাইজ এক্সপেন্স, মনিহারি খরচ, তাহলে কিন্তু আবার ব্যয়। শুধু সাপ্লাইজ সম্পদ, আর সাপ্লাইজ এক্সপেন্স ব্যয়। এখন প্রশ্ন, ভাইয়া মনিহারি কি? মনিহারি হচ্ছে কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, ক্যালকুলেটর, স্টেপলার, এগুলো সব একত্রে বলে মনিহারি। একটা ক্যালকুলেটর তুমি তো 1 মাস ব্যবহার করবে না, 2 মাস ব্যবহার করবে না, বছরের পর বছর ব্যবহার করবা। এরপরে যদি ভালো থাকে তোমার ছেলে মেয়ে ব্যবহার করবে। তারপরও যদি ভালো থাকে ব্যাটারি চেঞ্জ করে তোমার নাতিপুতি ব্যবহার করবে একটা ক্যালকুলেটর, যদি নষ্ট না হয়, যদি ভালো ব্র্যান্ডের ক্যালকুলেটর কেনা। তাহলে শুধু সাপ্লাইজ হচ্ছে সম্পদ। তাহলে রেওয়া মিলে সম্পদ দেওয়া আছে। সম্পদ থাকলে বলেছি খরচের জাবেদা। আর খরচের জাবেদা মানে খরচ ডেবিট করতে হবে। তাহলে দেখো আমরা খরচটাকে ডেবিট করেছি, সাপ্লাইজ এক্সপেন্সটাকে ডেবিট করেছি, আর এই সাপ্লাইজটাকে ক্রেডিট করেছি। তাহলে রুলসটা কি ছিল? রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা, আর খরচের জাবেদা মানে খরচ ডেবিট। 2 নাম্বার রুলসটা হচ্ছে একের ঠিক উল্টা। এইটা যেমন শিখলাম সম্পদ থাকলে খরচে যাবে না, ওইটা শিখবো খরচ থাকলে সম্পদে যাবে না। দেখো 2 নাম্বার, রেওয়া মিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে সম্পদে যাবে না, আর সম্পদে যাবে না মানে সম্পদকে ডেবিট করতে হবে। তাহলে দেখো রেওয়া মিলে খরচ দেওয়া আছে, এই যে দেখো সাপ্লাইজ এক্সপেন্স, রেওয়া মিলে দেওয়া আছে খরচ, আর খরচ থাকলে সম্পদে যাবে না, তাহলে সম্পদ ডেবিট। দেখো এখানে উল্টা যাবে না, সাপ্লাইজ ডেবিট করেছে আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট করেছে। তাহলে 1 আর 2 হচ্ছে ঠিক উল্টা। আচ্ছা, 1 আর 2 হচ্ছে একদম উল্টা। 1 নাম্বারে ছিল কি? সম্পদ থাকলে খরচের জাবেদা, আর 2 নাম্বারে হচ্ছে খরচ থাকলে সম্পদের জাবেদা, ঠিক উল্টা। এবার আসো 3 নাম্বার। ভাইয়া বলো। ভাইয়া ডেবিটে ডিবি না লিখে ডিআর কেন লেখা হয়? ও, এটা একটা শর্ট ফর্ম। যেমন ধরো আমরা কস্ট বানান কি লিখি বলো তো? কস্ট, খরচ, ইংরেজি বানান, বানান করো তো কস্ট বানান। ইংরেজিতে আমরা কি লিখি? সিওএসটি। COST। এটা COST। সিওএসটি। এটা হচ্ছে কস্ট। কিন্তু তুমি যখন ফিনান্সের অঙ্ক করবা, এই কস্টকে কে দ্বারা প্রকাশ করা হয়? কস্টকে কে দ্বারা প্রকাশ করা হয়? কারণ একটা সময় কস্ট বানান এভাবে লেখা হতো, KOST, কে দ্বারা প্রকাশ, অর্থাৎ কস্টের সিম্বল হচ্ছে কে। বাট আমরা তো জানি ভাইয়া COST, তাহলে তো সি হওয়ার কথা। কিন্তু এটা তো আমরা নিজেরা তৈরি করি না, এটা ব্রিটিশরা তৈরি করেছে বা আমেরিকানরা তৈরি করেছে। তারা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে আমরা সেটাই ইউজ করি। এখন ডেবিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিআর, আর ক্রেডিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিআর। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন জি ভাইয়া। তাহলে বললাম যে 1 নাম্বার হচ্ছে সম্পদ থাকলে খরচে যাবে না, আর 2 নাম্বারে হচ্ছে খরচ থাকলে সম্পদে যাবে না। দুইটা মুখস্থ করতে বলেছি। এবার আসে 3 নাম্বার, আয় থাকলে দায়ের যাবে না। আয় থাকলে দায়ের যাবে না, অর্থাৎ দায়ের যাবে না মানে দায়কে ক্রেডিট করতে হবে। আয় থাকলে দায়ের যাবে না, আর দায়ের যাবে না মানে দায়কে ক্রেডিট করতে হবে। তাহলে দেখো এখানে আয় আছে, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়, রেওয়া মিলে আয় দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ মানে সেবা আয়। তাহলে আয় থাকলে দায়ের জাবেদা, আর দায়ের জাবেদা মানে দায় ক্রেডিট। এই যে নিচেরটা হলো দায়, দায় ক্রেডিট দিকে লিখেছি, আর এই সার্ভিস রেভিনিউ ডেবিটে লিখেছি। আনআর্ন সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে দায়। আনআর্ন মানে হচ্ছে অনুপার্জিত বা অগ্রিম। আনআর্ন মানে হচ্ছে অনুপার্জিত বা অগ্রিম। অগ্রিম জিনিসটা কি? অগ্রিম হচ্ছে, যেমন ধরো তুমি যদি বাড়িওয়ালা হও, ভাড়াটিয়া যদি তোমাকে 6 মাসের টাকা দেয়, তাহলে এটা হচ্ছে দায়, এটা কিন্তু আয় না, কারণ সে তো অগ্রিম দিয়েছে, এটা দায়। তাহলে আনআর্নড হচ্ছে অনুপার্জিত বা অগ্রিম, এটা দায়। তাহলে রেওয়া মিলে আয় ছিল, আমরা দায়ের জাবেদা দিব।
দায়ের জাবেদা মানে ভাইয়া অনেক সময় তো দোনোটাই দেওয়া থাকে রে মিলে। দুইটা দেওয়া থাকলে আমি আসবো, একটু পরেই আসবো। এরপরে 4 নম্বরে হচ্ছে উল্টা, তিনের উল্টা, এটাই ছিল আয় থাকলে দায়ের জাবেদা, আর 4 হচ্ছে দায় থাকলে আয়ের জাবেদা। দেখো, দায় থাকলে আয়ের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা, আর আয়ের জাবেদা মানে আয়কে ক্রেডিট করতে হবে। তাহলে রেওয়া মিলে দায় দেওয়া থাকবে, দেখো এখানে দায় দেওয়া আছে, তাহলে আমরা আয়ের জাবেদা করব, আয়কে ক্রেডিট করতে হবে, দেখো আয় ক্রেডিট করেছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট। তার মানে প্রথম 4টা রুলস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ ডেবিট। খরচ থাকলে সম্পদের জাবেদা, সম্পদ ডেবিট। আয় থাকলে দায়ের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা। 4টা রুলস মুখস্থ করতে হবে। এই 4টা হচ্ছে রেওয়া মিল থাকলে। এবার 5 নাম্বার থেকে রেওয়া মিল থাক বা না থাক, রেওয়া মিল থাক বা না থাক। আচ্ছা, ও একটা প্রশ্ন করেছে যে ভাইয়া অনেক সময় দুইটা দেওয়া থাকে, তখন কি হবে? যদি কখনো রেওয়া মিলের মধ্যে সম্পদও দেওয়া আছে, খরচও দেওয়া আছে, তাহলে রেওয়া মিল দেখার দরকার নেই, ডিরেক্ট জাবেদায় যেটা বলা থাকবে সেটা জাবেদা। জাবেদায় খরচ বললে খরচে জাবেদা, জাবেদায় সম্পদ বললে সম্পদের, অর্থাৎ এই সমন্বয়, তখন আর রেওয়া মিল উপরে দেখার দরকার নেই, সমন্বয় যা বলবে সেটা ভাইয়া জাবেদা। কথাটা বুঝি নাই। ধরো অনেক সময় এখানে যেমন ধরো এই যে প্রথমটায় আমরা কি শিখেছিলাম, সম্পদ থাকলে খরচে জাবেদা। এখন রেওয়া মিলের মধ্যে সাপ্লাইজও দেওয়া আছে, আবার সাপ্লাইজ এক্সপেন্সও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে। এখন তুমি কোনটা ধরবা, যে সম্পদ আছে খরচের জাবেদা দিবা, না খরচ আছে সম্পদের জাবেদা দিবা? কনফিউজিং হয়ে গেল না বিষয়টা? জি স্যার। তখন আর রেওয়া মিল দেখবো না। রেওয়া মিল না দেখে সমন্বয় এন্ট্রিতে কি বলা আছে, রোমান সংখ্যা এখানে কি বলা আছে দেখবো। এখানে এই লাইনটাই যদি সম্পদ বলে, তাহলে সম্পদের জাবেদা দিব। এই লাইনটাই যদি খরচ বলে, তাহলে খরচের জাবেদা দিব। তখন এই লাইনটার গুরুত্ব বাড়ে, যদি রেওয়া মিলে দুইটাই দেওয়া থাকে। ঠিক আছে, অঙ্ক আসলে তখন আরো ক্লিয়ার করে দিব। 5 নাম্বার থেকে যে রুলস গুলো, এগুলো রেওয়া মিল দেওয়া থাক বা রেওয়া মিল দেওয়া না থাক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। 5 থেকে নিচের গুলো বলতেছে যে কোনো খরচ যদি বকেয়া থাকে, তখন জাবেদা হবে খরচের নাম ডেবিট, খরচের পেয়েবল ক্রেডিট। কোনো খরচ যদি বকেয়া থাকে, বকেয়া থাকে মানে যেমন স্যালারি পরিশোধ করা হয় নাই, স্যালারি ডিড নট পেইড, তাহলে স্যালারি বকেয়া আছে, তাহলে জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। ভাড়া বকেয়া আছে, রেন্ট, ভাড়া বকেয়া আছে, রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। মনে করো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং বকেয়া আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ বকেয়া থাকলে ওই খরচ ডেবিট, পেয়েবল ক্রেডিট। আচ্ছা, এরপরে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাই ক্লাস কতক্ষণ হয়? এই মনে করো যে প্রত্যেকটা ক্লাসের একটা নির্ধারিত টপিকস থাকে না, যে এতটুকু পড়লে প্রথম ক্লাসের জন্য এনাফ, ততটুকু পর্যন্ত। ধরো আমাদের প্রথম ক্লাস, আজকে রুলস গুলো একটু দেখতে হবে, সবগুলো 10টা রুলস একটু শিখে ফেলতে হবে, যাতে বাসায় তুমি 10টা রুলস একটু মুখস্থ করতে পারো। ততক্ষণ পর্যন্ত এখন আমি যদি অর্ধেক পড়াই ছেড়ে দিতে, তাহলে হবে না, 10টা রুলস মুখস্থ করতে হবে, এই জন্য 10টা রুলস পর্যন্ত পড়াবো। এরপরে অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ভাইয়া ভাইয়া কালকে বুঝি না, এবার বলো। ভাইয়া কালকেও কি ক্লাস আছে? কালকেও ক্লাস আছে, মানে শনি রবি, রুটিনটা শনি রবি মঙ্গল বৃহস্পতি রাতেই আমি দেখি, রুটিন দিব না, কাল সকালের মধ্যে গ্রুপে লিখে দিব কি কি বারে ক্লাস হবে, কয়টা থেকে হবে লিখে দিব গ্রুপে। অ্যাড করে দেন, আমি তো মেসেঞ্জার অ্যাড নাই ও, গ্রুপে। মেসেঞ্জারে অ্যাড হও নাই? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব না, লিখে দিও, জাস্ট আমাকে লিখে রাখো তাইলেই হবে। লিখে রাখছি, আপনাকে ভাইয়া পাঁচ হোয়াটসঅ্যাপে দাও। নাম্বার রুলসটা আবার একটু বুঝান না। 5 নম্বর বলছে যে কোনো খরচ যদি বকেয়া থাকে, মানে ধরো তুমি কর্মচারীর বেতন দাও নাই, বেতন বকেয়া আছে, বিদ্যুৎ বিল দাও নাই, বিদ্যুৎ বিল বকেয়া আছে, যে কোনো খরচ যদি বকেয়া থাকে, তাহলে ওই খরচটা ডেবিট হবে। যেমন বেতন বকেয়া যদি থাকে, তাহলে স্যালারি, স্যালারি এক্সপেন্স ডেবিট, আর স্যালারি পেয়েবল ক্রেডিট। ভাড়া বকেয়া থাকলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এইভাবে। 6 নম্বর হলো যদি ডেপ্রিসিয়েশন ওয়ার্ড থাকে, রুলস গুলো ডেপ্রিসিয়েশন শুরু মানে, করার আগে কি কিছু করেছেন? বলো। ভাই রুলস গুলো শুরু করার আগে কি আরো কিছু বুঝিয়েছেন, মানে আরো কিছু আমার ক্লাসটা কথাবার্তা ঢুকতে একটু বলেছিলাম, দেরি বেসিক হয়েছে। কথাবার্তা, ভিডিওটা দিলে একটু দেখে নিও, ঠিক আছে? রাতেই দিয়ে দিব আমি ভিডিওটা, একটু দেখে নিবা। ঠিক আছে। ওকে। মোহাম্মদ তারেক বলেছে যে ভাইয়া 7টার সময় ক্লাস
ঠিক আছে তারেক, মনে থাকবে তোমার কথা আমার। ডেপ্রিসিয়েশন ওয়ার্ড বলেছি, ডেপ্রিসিয়েশন ওয়ার্ড যদি থাকে, ডেপ্রিসিয়েশন মানে অবচয়। আর অবচয় কি? ধরো আমি একটা মোবাইল কিনেছিলাম 4 বছর আগে, যদিও মোবাইলটা এখন চলতেছে না, মানে চলতেছে না মানে খুব ডিস্টার্ব দিতেছে, SMS এ রিপ্লাই দিতে গেলে অনেক সময় নাই, আবার দেখা যাচ্ছে একটু ক্লিক করে রাখছি, এখন অনেক সময় নাই। এখন এই মোবাইলটা যখন কিনি তখন আমি 27,000 টাকা দিয়ে কিনছিলাম 4 বছর আগে। 4 বছর আগে 27,000 টাকা দিয়ে কিনেছিলাম, মোবাইলটা এখনো ব্যবহার করতেছি। এখন যদি আমি বিক্রি করতে চাই, তুমি কি 27,000 টাকায় নিবা এই মোবাইলটা? না। নিবা না? না। কেন? ভাই আমি কাতের হিসেবে নিব। আমার মোবাইল তো চলে, আমার মোবাইল তো নষ্ট না, ছবিও তোলা যায়, গেমও খেলা যায়, হ্যাঁ। আবার ফেসবুকও চালানো যায়, টিকটকও করা যায়। এখন তুমি কেন নিবা না 27,000 টাকায়? কারণ এটার অনেক যোগ্যতা কমে গেছে। যোগ্যতা কমে গেছে না, ব্যবহার করছেন অনেকদিন, ব্যবহার করার কারণে একটা হ্যাঁ। মূল্য কমে গেছে। তাহলে এই যে আবার মূল্যটা রেজিস্টার কমে, দিয়ে দিয়ে চালাতে পারবে হ্যাঁ, এখন মনে যোগ্যতা। করো বলতেছে যে ভাইয়া আমারে দেন, আমি অথচ 5,000 টাকা দিব, ঠিক আছে? এখন বলছে ভাইয়া আমাকে দেন, আমি 5,000 টাকা দিব, তাহলে আমার 27,000 টাকার মোবাইল 5,000 টাকা দিব, আমার বাকি টাকা গেল কই? এই যে বাকি টাকা মূল্য কমে গেছে, এটাকেই বলে অবচয়, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। বুঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। এখন আমি তো 4 বছর ব্যবহার করেছি, তাহলে আমার মনে করো ফোনের দাম 20,000 টাকা কমে গেছে। এই ফোনের দাম যে 20,000 টাকা কমে গেছে, এটা কি 1 মাসে কমেছে না 1 বছরে কমেছে? কত দিনে কমেছে 20,000 টাকা? 4 বছরে কমেছে। 4 বছরে 20,000 টাকা কমেছে, 4 বছরে। তার মানে প্রতি বছরে 5,000 টাকা করে আমার মোবাইলের দাম কমে গেছে, 1 বছরে 5,000 টাকা করে কমে গেছে। এই 1 বছরে যে 5,000 টাকা কমে গেল, এটাকে বলে অবচয়। আর 4 বছর মিলে টোটাল যেটা কমেছে, এটাকে বলে পুঞ্জীভূত অবচয়। তাহলে 1 বছরেরটাকে বলে অবচয়, আর টোটালটাকে বলে পুঞ্জীভূত অবচয়। তাহলে ডেপ্রিসিয়েশন ওয়ার্ড যদি থাকে, তুমি দিবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই অ্যাকুমুলেটেড মানে পুঞ্জীভূত অবচয়। তাহলে অবচয় খরচ ভাইয়া, ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। বলো। ভাইয়া, এগুলো কি ফুল ফর্মে লিখতে হবে, মানে সংক্ষিপ্ত ভাবে লিখলে হবে না? সংক্ষিপ্ত ভাবে বলতে কিভাবে লিখতে চাচ্ছ বলো? ডেপ্রিসিয়েশনটাকে তুমি কি নামে লিখতে চাচ্ছ? ডি? ভাইয়া, এগুলো যে মানে শর্ট ফর্মে লেখা যায় না, ওইগুলা ওইভাবে কি লেখা যাবে? আমি এটাই জানতে তুমি চাচ্ছি। কি ডি লিখতে চাচ্ছ? ডেপ্রিসিয়েশন শুধু ডি? হয়তো DEP ডিপি? না না না, লেখা এরকম যায়। লেখা যাবে না, এরকম লেখা যাবে না, কখনোই লেখা যাবে না এরকম। হ্যাঁ, ফুল ফর্মে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে তাহলে ডেপ্রিসিয়েশনটা শিখলাম, এই এই ওয়ার্ডটা খুঁজে পাইলেই ফিক্স যাবে, দা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট। ভাইয়া সমন্বয় জাবেদার বিবরণ দেওয়া লাগে না? অবশ্যই দিতে হবে, প্রতিটা জাবেদায়, শুধু সমন্বয় জাবেদা না, পৃথিবীতে যত ধরনের জাবেদা আছে সব জাবেদায় ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আমরা অঙ্ক করার সময় শিখবো সেটা। এরপরে দেখো, যদি নোটস পেবল ভাইয়া থাকে। বলো। নিচে লিখে দিতে হয় মানে ব্যাখ্যাটা টু হ্যাঁ, রেকর্ড ব্যাখ্যা বা দিতে হবে। এইটাকে? না, তো যখন মানে কোশ্চেনের লাস্টে একটা ব্রেকেটে বলে দেয় যে উইথ এক্সপ্লেনেশন, এটা মানে আমি কি বুঝবো? উইথ উইথ এক্সপ্লেনেশন মানে ওই যে ব্যাখ্যা সহ, আর উইদাউট এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা বাদে। কিছু না বলা থাকলে ব্যাখ্যা দিতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে স্যার। যদি নোটস পেবল থাকে, নোটস পেবল, প্রদেয় নোট। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রদেয় নোট আবার কি? প্রদেয় নোট মানে তুমি ধরো ব্যাংক থেকে টাকা ধার করেছো, ব্যাংক তো আর তোমার চেহারা দেখে টাকা দিবে না, তাই না? ব্যাংক তোমার কাছ থেকে ডকুমেন্টস নেবে, তুমি সাইন করে দিয়ে আসবা যে ভাই বিশ্বাস করেন 1 বছরের মধ্যে আমি টাকা দিয়ে দিব। এই ডকুমেন্টসে সাইন করে দিবা, তারপরে না ব্যাংক তোমার টাকা দিবে। তাহলে এই নোটটা হচ্ছে ওই লিখিত দলিল, এটাকে বলে প্রদেয় নোট। এটার মাধ্যমেই টাকা ধার করতে হয়। তো যখন নোটস পেবল দেওয়া থাকবে, তখন আমাদের ইন্টারেস্টে জাবেদা দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আছে নোটস পেবল, জাবেদা দিতে বলছেন ইন্টারেস্টের কেন? কারণ হলো ব্যাংক আগে সুদের টাকা চায়, বলে তোমার আসল টাকা তুমি পরে দিও, আসল টাকা দেওয়া লাগবে না, না দিলেও সমস্যা নেই, খালি সুদের টাকা প্রতি মাসে মাসে দিতেই থাকো। ব্যাংক চাই আগে ইন্টারেস্ট। এই জন্য নোট থাকলে ইন্টারেস্টে জাবেদা দিবা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য থাকলে ফিক্সড যাবে, তা এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট। এন্ডিং মানে সমাপনী, সমাপনী মজুদ পণ্য যে বছর শেষে যেটা বিক্রি হয় না, অবশিষ্ট রয়ে গেছে, ওইটাকেই আমরা বলি সমাপনী মজুদ পণ্য। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট। ভবিষ্যতে যদি কারো কাছে টাকা পাই, তাহলে রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। যেমন ধরো
তোমার এক বান্ধবী আছে, তাকে তুমি সুন্দর করে মেকআপ টেকআপ করে দিলে, দিয়ে বললে যে দাও এবার 2,000 টাকা দাও। সে বললো এখন তো টাকা নাই, পরে দিব। এই যে বাকিতে সেবা দিলে না তুমি, একটা বাকিতে একটা সেবা দিলে, তাহলে টাকা তো পাও নাই, ভবিষ্যতে পাবা। তাহলে এটাকে বলে রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। এর স্যার, হ্যাঁ বলো। সেন্টিস যদি না চায় তাহলে কি আমাদের দিতে হবে? ব্যাখ্যা, ব্যাখ্যার কথা বলছো? না স্যার, রেয়ারমেন্টে যদি নোটস পেয়েবল বা পার্সেন্টেজ থাকে হুম। তাহলে কি ওটার যাবে আমাদের করতে হবে? জাবেদা করতে হবে, ইন্টারেস্টে জাবেদা করতে হবে। আচ্ছা। একটা এন্ট্রি লিখে আচ্ছা দিচ্ছি। ভাইয়া, হুম, বলো। কারেন্ট লাইবিলিটিস এর চ্যাপ্টারটা কি আবার হবে? কারেন্ট লাইবিলিটিস এর সলভ ক্লাসটা দিয়েছিলাম, ওটা করো নাই? না, বলছি যে আবার আবার ক্লাস হয় হ্যাঁ না আবার পরে এই হবে, আবার জন্য। হ্যাঁ পরে হবে আবার। আচ্ছা দেখো এখানে একটা নতুন এন্ট্রি লিখেছি, আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড। এই এন্ট্রিটা মুখস্থ করে ফেলতে হবে। এই এন্ট্রি থাকলেই আর্নার্ড রেভিনিউ ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। আনআর্নড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ। ভাইয়া আপনি এই কোয়েশ্চেনের কোনো রেজাল্ট দিলেন না যে? ও, ইকুয়েশনের রেজাল্টটা লিখিত হ্যাঁ। আকারে করা হয়নি, ওটা লিখিত আকারে দিব। নাম লিখে লিখে দিব, তো ওই জন্য ওটা এখনো দেই নাই। নাম লিখে লিখে দিব আর কি, কার কি অবস্থা। আর ওইটার একটা সলিউশনও রেডি করেছি, সলিউশনটাও দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা। ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এরকম এক্সাম দিলে ভালো হয়, মানে থাকবে থাকবে। ব্রেনস্টর্মিংটা করা যায়। এখন তো মনে করো যে এই যে তোমার একটু আপডেট হবে, আমাদের আপডেটটা একটু বলে রাখি। আপডেটটা হচ্ছে, ধরো বিবিএ ভিশনের খুব শীঘ্রই একটা কল সেন্টার চালু হবে। কল সেন্টার মানে ধরো অনেকে মেসেজ দিয়ে আমাকে পাও না, অনেকে কল দিয়ে একটু লেট হয়। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে আমি ক্লাস নিচ্ছি এখন, আমার ধরো অনেকে মেসেজ দিচ্ছে, আমি তো এখন রিপ্লাই দিতে পারছি না কারণ আমি ক্লাস নিচ্ছি তোমাদের। তাহলে এখন মনে করো যে তার এখনই দরকার যে ভাই আপনাকে মেসেজ দিলাম, আপনি তো রিপ্লাই দিলেন না। কিন্তু এখন ও তো আর দেখতেছে না যে ভাইয়া ক্লাস নিতেছে, ও তো আর জানে না। তাহলে তার ইনস্ট্যান্ট একটা জিনিস দরকার, তাহলে সে কি করবে, যে ভাই আমার এই পিডিএফটা লাগবে, ভাই আমার এই ক্লাসটা লাগবে, ভাই এটা খুঁজে পাচ্ছে না কই। তাহলে এরকম বিভিন্ন দরকার হইতে পারে। ইনস্ট্যান্ট কোথায় পাবা, তাহলে ওই কল সেন্টার। এই কল সেন্টারটা খুব শীঘ্রই চালু হবে। হয়তো 15 তারিখের মধ্যে আমরা কল সেন্টারটা চালু করে ফেলবো। যে কোনো প্রবলেম কল সেন্টারে। ঠিক আছে, ভাই এটা অনলাইনে করি। অনলাইনে, অনলাইনের জন্যই এটা তো অনলাইনের হ্যাঁ স্টুডেন্টদের জন্যই সার্ভিসটা। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, বলো। একটু 7 আর 8 একটু বুঝাই দিলে আমার ভালো হতো। 7 নম্বরে যে বলছিলাম যে নোটস পেবল, এই ওয়ার্ডটা দেখা মাত্র এই জায়গাটা দিয়ে দিবা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ভাইয়া 10 নাম্বারটা ক্রস দেওয়া হইলো কেন? ওই 10 নম্বরে যে এখানে লিখে দিলাম নতুন এন্ট্রি, এটা লাগবে না, এই জন্য এটা ক্রস দিয়ে এই যে 10 নম্বর নতুন একটা দিছি, আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন, মানে হলো অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। মানে বিষয়টা এরকম, আগে ভাড়া নিছিলে 6 মাসের, এর মধ্যে তোমার ভাড়াটিয়া 1 মাস থাকছে, তাহলে ওই 1 মাসেরটা তোমার আয় হবে, পুরো টাকাটা আয় হবে না, যতটুকু থাকছে ততটুকু আয় হবে। তা এই জন্য আনআর্ন রেভিনিউ হ্যাজ বিন আর্ন, মানে আগে ছিল অনুপার্জিত, এখন সেটা অর্জিত হয়েছে। যাবে তা হবে আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা তুমি খেয়াল করবা, যদি অঙ্কের মধ্যে আনআর্ন এই ওয়ার্ডটা থাকে এই যাবে তা হবে, যদি অঙ্কের মধ্যে আর্ন ওয়ার্ডটা থাকে তাও এই যাবে তা হবে। আনআর্ন থাকলেও এই যাবে তা, আর্ন থাকলেও এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড পাইলে তুমি চোখ বন্ধ করে এই যাবে তা দিয়ে দিবা। ডেপ্রিসিয়েশন ওয়ার্ডটা থাকলে চোখ বন্ধ করে এই যাবে তা দিবা, নোটস পেবল থাকলে এই যাবে তা দিয়ে দিবা, সম্পত্তি মজুত পণ্য থাকলে এই যাবে তা দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ইনকাম সামারি এটা মানে কি? আমি পার্সেন্টেজ ইনভেন্টরি চ্যাপ্টারটা করতে গিয়ে মানে এরকম একটা যাবে ইনকাম দেখলাম। সামারিকে ইনকাম সামারি মানে হচ্ছে আয় সারাংশ। ইনকাম সামারিকে বলে আচ্ছা, আয় এটা সারাংশ। আয়ের ক্ষেত্রে কি হয়? মানে ইনকাম সামারি ডেবিট, রেভিনিউ ক্রেডিট এরকম জার্নালটা এটা দিচ্ছে। হচ্ছে যে আমরা যখন হিসাব ক্লোজ করতে চাই, বন্ধ করে দিতে চাই, যে এই হিসাব বন্ধ ক্লোজ, হুম তখন এই এই হুম। ইনকাম সামারি করতে হয়। আচ্ছা। স্যার, বলো। বিভিশনের কি কোনো ব্রাঞ্চ নাই? মানে চট্টগ্রামে কোনো ব্রাঞ্চ নাই, চট্টগ্রামে শুধু আমরা ব্রাঞ্চ ঢাকাতেই? দেই নাই, চট্টগ্রামে শুধু অনলাইন ক্লাস নিচ্ছি। চট্টগ্রামে প্রায় 100 স্টুডেন্ট ক্লাস করে অনলাইনে, শুধু চট্টগ্রাম থেকে। মানে ঢাকার পরে আমাদের সব থেকে বেশি স্টুডেন্ট হচ্ছে চট্টগ্রামে। তারপরে দেখা যাচ্ছে যে এদিকে খুলনা বিভাগের স্টুডেন্ট আছে আমাদের ভালো। তারপরে এই যে কুমিল্লা বিভাগের স্টুডেন্ট আছে।
তারপরে ওইদিকে তোমার রাজশাহী বিভাগের স্টুডেন্ট একটু কম তুলনামূলক, কিন্তু এইদিকে স্টুডেন্ট গুলো একটু বেশি। তবে সব জেলার স্টুডেন্ট আছে, তুমি 64টি জেলার স্টুডেন্ট ইনশাল্লাহ বিবিএ ভিশনে খুঁজে পাবা। 64টা জেলার স্টুডেন্টই আছে, ওই কুড়িগ্রামের স্টুডেন্টও আছে, পঞ্চগড়ের স্টুডেন্টও আছে, আবার কক্সবাজারের স্টুডেন্টও আছে, সব জেলার। আবার এই যে আমি ওটা কিছুদিন আগে একদম সাজেক ঘুরে আসলাম, ওই রাঙামাটি বান্দরবনের স্টুডেন্টও আমাদের আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সব স্টুডেন্ট আছে, সব জায়গার স্টুডেন্টরা ক্লাস করে অনলাইনে। এই জন্য কল সেন্টার দরকার, এই জন্য কল সেন্টার হবে যাতে লক্ষ্মীবাজার সার্ভিসটা শাখা খুব থাকলে দ্রুত ভালো হয়। হতো। শাখা আসলে দেখো সব জায়গায় তো এখন শাখা দেওয়া যায়, কিন্তু ধরো আমরা তো সব জায়গায় দেখো 20টা যদি শাখা দিই, তাহলে 20 জায়গায় তো আর আমি ক্লাস নিতে পারবো না বা আমরা ক্লাস নিতে পারবো না। তখন হয়তো অন্য টিচারদের নিতে হবে, আবার অন্য টিচারদের ক্লাস নেবে বলে ভাইয়া অন্য টিচার কেন আপনার ক্লাস করবো, তখন আবার একটা প্রবলেম। তো যার কারণে অনলাইন সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা, ইভেন এই যে মালয়েশিয়ার দুটো স্টুডেন্ট ভর্তি হয়েছে। হ্যাঁ, মালয়েশিয়ার স্টুডেন্ট বলতে প্রবাসী আর কি, বাংলাদেশে ছেলে মালয়েশিয়ায় থাকে বাট ভর্তি হয়েছে। দুবাইয়ের স্টুডেন্ট ভর্তি হয়েছে, মানে তারা বাংলাদেশের কিন্তু এখন ওইখানে গেছে, পরীক্ষার সময় এসে পরীক্ষা দিবে, তারা ওখানে বসে ক্লাস করছে। তো এরকম স্টুডেন্ট আমাদের ভর্তি হয়। তো যার কারণে আমাদের খুব দ্রুত কল সেন্টারটা চালু হবে, এবং খুব শীঘ্রই আমরা স্মার্ট বোর্ড নিয়ে আসবো, খুব শীঘ্রই। হয়তো বা ধরো এই মাসের শেষের দিকে হয়তো চলে আসতে পারে স্মার্ট বোর্ড। ঠিক আছে, তো ইনশাল্লাহ যত আপডেট করা যায় বিভীষণ সকল ধরনের আপডেট করবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ওয়াও ভাই, ভাইয়া, দোয়া করে আপনার আহ, উন্নতি হোক। হ্যাঁ, দোয়া করবো অবশ্যই। হ্যাঁ বলো। তোমার কিছু বলার ছিল? বলতেছিলাম যে কিছুক্ষণ আগে বলতেছিলেন না যে মানে আমি যদি 6,000 টাকা অগ্রিম পে করে বাড়িওয়ালার থেকে একটা ফ্ল্যাট ভাড়া নিই এন্ড ওখানে 1 মাস থাকলে আমার 2,000 টাকা বাড়িওয়ালার আয় হবে না, তো হ্যাঁ, বাকি যে 4,000 টাকা কি যে হিসেবে থাকবে ওনার কাছে? তুমি 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 হচ্ছে বাড়িওয়ালা, তুমি টাকাটা অগ্রিম নিয়েছো, ভাড়াটিয়ার কথা চিন্তা ছয় করো না। হাজার টাকা তুমি বাড়িওয়ালা, তুমি 6,000 টাকা অগ্রিম নিয়েছো 6 মাসের জন্য, তাহলে হ্যাঁ, ভাড়াটিয়া 1 মাস থেকেছে, তাহলে তোমার 1,000 টাকা আয় হয়েছে। আয় হয়েছে, আর 5,000 টাকা গুলো এখনো দায় আছে পাঁচ ওগুলো হাজার কি হিসেবে থাকবে? ওগুলো দায় বা এটা খরচ? দায় হিসাবে থাকবে, ওইটা দায় হিসাবে থাকবে। ওইটা আমাকে যদি দায়ের জাবেদা দিতে বলে তখন আমি কি দিব? তখন তুমি আহ, ওই জাবেদাটা উল্টা করে দিবা, এই যে আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করলাম না। হ্যাঁ, এখন সার্ভিস রেভিনিউ ডেবিট আর হ্যাঁ, আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, টাকা দিবা 5,000। ওকে। ঠিক আছে, ওকে। তাহলে এই রুলস গুলা একটু মুখস্থ করে ফেলবা তোমরা আজকে। আর ভাইয়া রুলস প্লিজ 6 নাম্বার পিডিএফটা রুলস শেয়ার আরেকবার করেন, বলে আমি দিবেন? এর আগেও বলছিলাম অ্যাডজাস্টিং জার্নালের পিডিএফটা দিতে, বাট গ্রুপে পাইলাম না। গ্রুপে আজকে এই যে একটু দিয়ে আজকে দিয়েন। পাবা, আজকে ক্লাস নিলাম আজকে পাবা। হ্যাঁ বলো কোনটা ওকে সমস্যা? স্যার। 6 নাম্বারটা ভাইয়া, 6 নাম্বার। 6 নম্বর হচ্ছে ওই যে বললাম ডেপ্রিসিয়েশন ওয়ার্ড থাকলে এই জাবেদা দিবা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই ওয়ার্ডটা থাকলেই। ডেপ্রিসিয়েশন মানে অবচয়। ভাইয়া মানে কি পুঞ্জীভূত অবচয়? হ্যাঁ, অ্যাকুমুলেটেড মানে পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ টোটালটা। ঠিক আছে, মোট যেটা সেটা। আর যাদের পেমেন্ট করা হয় নাই তাদেরকে বলবো আমার এই নাম্বারে সেন্ড মানি করে দিতে, এবং নাম্বারটা সেভ করে নিবা, এটা আমার পার্সোনাল নাম্বার। যে কোনো প্রয়োজনে এইটাতে নক করলেই হবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে নক দিবা যে কোনো প্রয়োজনে এই নাম্বারে, এটা নাম্বারটা সেভ করে নিও, এটা আমার বিকাশ নগদ। এইটাতে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে, যাদের পেমেন্ট ডিউ আছে তাদের জন্য বলছি। ঠিক আছে, এই নাম্বারটাই পাঠায় একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিব ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আজকে তোমাদের কাজ হচ্ছে 10টা রুলস একদম ঠাড়া ভাইয়া মুখে। আমি গত মাসে শীটের পেমেন্ট করছিলাম। ও, ওইটা একটু এসএমএসটা আর একবার ফরওয়ার্ড করে তো কালকে পাঠিয়ে দিব তাহলে। হ্যাঁ, এসএমএসটা আচ্ছা স্যার, ভাইয়া ইট রেডি আছে। স্যার ভাইয়া আমি আমাদের 9টা বাজে যে অ্যাকাউন্টিং ক্লাসটা হয়েছে এটা করি নাই, এটা আমি ভিডিওটা ভিডিও কখন ভিডিও দিয়ে দিবেন? দিব, ভিডিও দিয়ে দিব গ্রুপে, টেনশন নিও না, একটু পরেই দিয়ে দিব। আচ্ছা ওকে, ভাইয়া আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে একটু add করে আমাকে নক করে রাখো, আমি অ্যাড করে দিব। ঠিক আছে, টেনশন নাই। ওকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কৃষ্ণ বসাক, তোমার এসএমএসটা আমি পড়েছি, থ্যাংক ইউ। তো লিখেছে যে আপনার